গুড মর্নিং। গত দিন দুই ধরে আমি খুব দোলাচলে ছিলাম। আরজিকরের বীভৎস ধর্ষণ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আন্দোলন না উৎসব, এই প্রশ্নে আমার ভিতর দ্বিধা দ্বন্দ্ব ছিল। ভাবছিলাম এ বিষয়ে আমার স্ট্যান্ড বা আমার মতামত দেওয়াটা কি উচিত হবে। আমি জানি আমি যদি আন্দোলন এবং শোকের বিপরীতে কোনো কথা বলি, আমার বিরুদ্ধে নানা রকম কুৎসা গালাগালি ছুটে আসবে, আমি টোল্ড হব। তবু ভাবলাম যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে ব্যক্তিগত মতামত ব্যক্ত করবার স্বাধীনতা আছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি ভাবলাম যে আমার মতামতটা কেন আমি বলবো না। বিরোধিতা যতই হোক, আমার যে চিন্তা ভাবনা সেটা কেন প্রকাশ করব না। ভয় পেয়ে কেন পিছিয়ে যাব। আমার মূল্যায়ন ভুল হতে পারে, আমি হয়তো অনেকের সাথে একমত হতে পারছি না, সেটা আমার দুর্বলতা হতে পারে, আমার অজ্ঞতা হতে পারে। বন্ধুরা প্রয়োজন মনে করলে এই ভিডিও দেখবেন না। আর যদি আপনারা কমেন্ট করেন, গালাগালি দেন, সেটা আমি সাদরে গ্রহণ করব। তার কারণ গণতন্ত্রে আপনাদেরও মতামত ব্যক্ত করবার সমান অধিকার আছে। অতএব সমস্ত দোলাচলকে বাইরে রেখে আমি আজকে আমার প্রতিবেদন এখানে বলতে এসেছি। সেটার আগে আমি আমার একটা ব্যক্তিগত ট্র্যাজেডির কথা বলছি। 10-12 বৎসর আগে এই ঘটনাটা ঘটেছিল। একমাত্র সন্তান, বিবাহের 4 বছরের মাথায় তার বৈধব্য দশা ঘটে। 2 বছরের একটা ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে সে ফিরে এসেছিল আমার বাড়িতে। আমার কোনো আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী পুজোর কোনো খামতি করেনি, আনন্দ উৎসবের কোনো খামতি হয়নি। দুঃখটা আমার ব্যক্তিগত, আজও কুড়ে কুড়ে খায়। আজকেও সেই বেদনা, সেই ট্র্যাজেডি নিয়ে বয়ে বেড়াচ্ছি। আজও কোনো পুজো পার্বণ আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করি না। বন্ধুরা একটু সিরিয়াসলি ভেবে দেখুন, কোনো একদিন খাবার টেবিলে 2 বছরের নাতনিকে নিয়ে সবাই খেতে বসেছি। তখন টিভিতে কোনো সিরিয়ালে বা সিনেমাতে দেখাচ্ছে একটি বাচ্চা মেয়ে তার পাপার হাত ধরে স্কুলের প্যারেন্টস মিটিংয়ে যাচ্ছে। তখন আমার নাতনির মুখটার দিকে তাকাতে পারবো আমি? পেরেছি কি আমি? বা আমার মেয়ে হয়তো বৈধব্য দশার পোশাক আজকালকার যুগে মেয়েরা পরে না, কিন্তু 28 বছর 30 বছরের একটি মেয়ে, সবাই যখন জোরে জোরে পুজো মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে, আমার মেয়ে তার বাচ্চার হাত ধরে একাকী ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য আমাদের দিনের পর দিন দেখতে হয়েছে। আমার স্ত্রী আজও হাপুস নয়নে কেঁদে চলে, তার কোনো আনন্দ নেই। এ বেদনা ঈশ্বর যেন আমার কোনো শত্রুকেও না দেয়। চোখের সামনে প্রতিদিন পিতৃহারা একটা অবোধ বাচ্চাকে আর স্বামীহারা একটা যুবতী মেয়েকে রোজ প্রতি মুহূর্তে আমাকে দেখতে হয়, আমার স্ত্রীকে দেখতে হয়। এই যে কি যন্ত্রণা! সে
ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। সে ওই তিলোত্তমার মা আর বাবা ছাড়া কেউ বুঝবে না তাদের হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে। সেটা কেউ শেয়ার করতে পারে না, না কেউ পারে না। বলা হয় যে দুঃখ বেদনা এক বছর, আনন্দে বহু বছর। আজকে আমার আলোচনা আন্দোলন বনাম উৎসব, শারদীয় উৎসব। এখানে আমাদের স্ট্যান্ড কি হবে? আমার যে ধারণা সেটা হচ্ছে এরকম ঘটনা নিয়মিত। আমার কন্যা যে বৈধব্য দশা হয়েছে, পৃথিবীতে শুধু তার একার হয়নি, যারই হয় তারই এরকম কষ্ট হয়। তাই বলে তার জন্যে সকলে পুজো পার্বণ ত্যাগ করবে? আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির সামনে দুর্গা পুজো ধুমধাম করে হয়। আজকে 10-12 বছর হয়ে গেছে, এখনও মা দুর্গার মুখ দর্শন করি না, সেই আনন্দ আহারে যোগদান করি না। চেষ্টা করি ওই 4 দিন দূরে নির্জনে কোথাও চলে যেতে। চোখের সামনে ওই আনন্দ উৎসব যন্ত্রণা দেয়, কাটা বেঁধে বুকে। আমি জানি তিলোত্তমা বা অভয়ের মা বাবার কি অবস্থা হবে। কিন্তু প্রশ্ন, তার জন্য কি সকলেই আনন্দ উৎসব ত্যাগ করবে? কবে বিচার হবে? বিচার কি জনগণের রায়ে বিচার হবে? বিচারের একটা পদ্ধতি আছে। সুপ্রিম কোর্ট কি বিচার দিতে পারে? তার সে ক্ষমতা আছে? তারা দুই পক্ষের জবানবন্দি শুনে, কাগজপত্র প্রমাণ সাক্ষী দেখে তবে তারা রায় দেবে। আমি বললাম সুপ্রিম কোর্ট আগামী সেশনে বা আগামী শুনানিতেই রায় দেবে, এ হয় না। গণতন্ত্র ব্যবস্থায় এটা হয় না। এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অধিকার নেই কাউকে সরাসরি সাজা দেবার। তার জন্য যে প্রক্রিয়া আছে সেটা দীর্ঘ প্রক্রিয়া। সেটা 7 দিন 1 মাসে বিচার হয়ে যাবে, এ হয় না। যারা বলছেন তারা আইনের অপব্যাখ্যা করছেন, যারা এই দাবি করছেন তারা আইনকে বুঝতে পারছেন না। সবাই বলছেন সুপ্রিম কোর্ট রায় দেবে। আরে সুপ্রিম কোর্ট কাগজপত্র পাবে, প্রমাণপত্র পাবে, সাক্ষীরা যাবে, সাক্ষীদের কাছ থেকে বয়ান নিতে হবে। সেটা দীর্ঘ প্রক্রিয়া, 6 মাস 1 বছর, এমনকি 5-7 বছরও লাগতে পারে। আমরা এর আগের বিভিন্ন মামলায় দেখেছি। অতএব বললেই বিচার, আমি আন্দোলন রাস্তায় করলেই 7 দিনের ভিতর 15 দিনের ভিতর বিচার আদায় করা যায় না। তাহলে আপনাদের জনগণকে বিচার দিতে হবে, তাহলে আইন আদালত তুলে দিতে হবে। এবার প্রশ্ন, ধর্ষণ, খুন খুবই পৈশাচিক, খুবই বেদনাদায়ক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা কি এই অন্ধকার তমসা দুঃখ নিয়ে সারা জীবন কাটিয়ে দেব? কাজকর্ম সমস্ত ফেলে, আমরা সমস্ত দপ্তরের কাজ ফেলে দিয়ে বসে থাকব? আমার দুঃখ বলে কি আপনারা আনন্দ করবেন না? আচ্ছা, আমরা যদি বিশ্লেষণ করি আরজি করের ঘটনাটায় কি কি বিষয়, তাকে যদি ঘটনাগুলোকে ভাগ করি, প্রথম হচ্ছে একটি তরুণী মেয়ে, সে চিকিৎসক হোক ছাত্রী হোক, একটি তরুণী মেয়েকে নির্মম পৈশাচিকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা একটা। 2, দুর্নীতি। দুর্নীতির আবার কয়েকটা ভাগ আছে। এক হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি, চিকিৎসার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, এবং থ্রেট কালচার। আমরা এই 3টে ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, ধর্ষণের বিচার আদালত করবে, তার জন্য দরকার পুলিশ বা গোয়েন্দা সংস্থাগুলো প্রমাণ
ইত্যাদি জোগাড় করে আদালতে পেশ করতে হবে। তার ভিত্তিতে কোর্ট বিচার করবে, ফাঁসি দেবে না যাবজ্জীবন দেবে না ছেড়ে দেবে, সেটা তাদের উপর ছাড়তে হবে। এখন আপনারা বলবেন, আরে সুজয়বাবু, প্রমাণ তো সব লোপাট হয়ে গেছে। আচ্ছা বলুন তো, কোনো অপরাধী অপরাধ করে কি তার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো লিখে রেখে যাবে যে এসো আমাকে ধরো? স্বভাবতই অপরাধীরা প্রমাণ সরিয়ে ফেলার চেষ্টা করে, আর গোয়েন্দাদের কাজ যেটুকু প্রমাণ, যেটুকু অ্যাভেলেবেল জিনিস আছে তার থেকে, সূত্র থেকে আসল অপরাধীকে ধরে ফেলা। তার জন্য আমাদের দরকার হলে ব্যোমকেশকে নিয়ে আসতে হবে, ফেলুদাকে নিয়ে আসতে হবে, এরকম গোয়েন্দাদের আনতে হবে। আর বিচারে একটা কথা বলা হয়, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আমার যদি প্রমাণ ফিজিক্যাল বা ট্যাঞ্জিবল প্রমাণ নাও থাকে কিছু, আপনার কিছু না কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকে। এই ধরুন সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, এই দুজন তো জ্যান্ত, ট্যাঞ্জিবল, আপনার হাতে আছে, গোয়েন্দা বা পুলিশ বাহিনীর হাতে এরা আছে। এদের কাছ থেকে খুব সহজেই সমস্ত ঘটনার ইতিবৃত্ত জোগাড় করা সম্ভব, যদি সদিচ্ছা থাকে, গোয়েন্দা সংস্থার যদি সদিচ্ছা থাকে। কেন সেটা এখনো পারা যায়নি? সঞ্জয় এবং সন্দীপ ঘোষের কাছ থেকে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বয়ান কেন জোগাড় করতে পারিনি? এটাই হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এই এভিডেন্সের উপর দাঁড়িয়ে অসংখ্য মামলা হয়। সব জায়গায় প্রমাণ থাকে না, ফিজিক্যাল বা ট্যাঞ্জিবল প্রমাণ সব জায়গায় রেখে যায় না অপরাধী। আপনারা সবাই চিৎকার করছেন যে সরকার বা ব্যবস্থা সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। হতে পারে, অস্বীকার আমি করছি না। অসৎ লোকদের দ্বারা যে কোনো কাজ হতেই পারে, তারা চেষ্টা করবে, অপরাধীরা চেষ্টা করবে। তা সত্ত্বেও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা যা রয়েছে তার ভিত্তিতে এই অপরাধের প্রমাণ বা অপরাধীদের ধরা কোনো কঠিন কাজ না। এটা শুধু সদিচ্ছার প্রয়োজন। অর্থাৎ এই পার্টটা চলে গেল। দ্বিতীয় পার্ট, দুর্নীতি। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে, অন্তত আমি ভারতের কথা বলছি না, পশ্চিমবঙ্গের কোন দপ্তরে দুর্নীতি নেই? আচ্ছা, শিক্ষা দপ্তরে যখন চাকরি নিয়ে রাস্তায় ছেলেরা বসে প্রতিবাদ করছিল, তখন বিদ্বজ্জনরা, সাধারণ বিবেকবান মানুষরা কতজন মোমবাতি নিয়ে সন্ধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন? 2-4 জন বুদ্ধিজীবী, 2-4 জন রাজনৈতিক নেতা ছাড়া। সেটাও তো দুর্নীতি ছিল, সেটাও শিক্ষা ব্যবস্থায় এর থেকেও বড় দুর্নীতি। কই, তাদের পাশে তো হাজার হাজার মানুষ দিনের পর দিন রাত দখল করেননি। আমি নাটক পছন্দ করি না, আমি হুজুগে বিশ্বাসী না। বলুন, পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তরে দুর্নীতি নেই? স্বাস্থ্য, শিক্ষা, ভূমি সংস্কার, মোটর ভেহিকলস, পুলিশ, আবগারি, এছাড়া যা যা দপ্তর আছে, সেচ, পুরসভা, কোন দপ্তরে দুর্নীতি নেই? একজন ইঞ্জিনিয়ারের বাড়ির বাথরুমে, কমোডে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। কই, আমরা সেই সব দুর্নীতি নিয়ে দীর্ঘমেয়াদী কোনো আন্দোলন করতে পেরেছি? করিনি।
হঠাৎ এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে আমাদের এত সদিচ্ছা কিভাবে তৈরি হচ্ছে যে আমরা কোনো আনন্দ উৎসবে যোগদান করব না? যে ডাক্তাররা দিনের পর দিন মানুষকে শোষণ করেছে, যারা 500, 1000, 1500 টাকা ভিজিট নেয়, তার বিনিময়ে কোনো মানি রিসিপ্ট দেয় না, পুরোটাই ইনকাম ট্যাক্সে ফাঁকি দেওয়ার ব্যবস্থা, যারা প্রয়োজনের অতিরিক্ত প্যাথোলজিক্যাল টেস্ট করতে দেয়, যারা 1000 রকম এক্সরে, এমআরআই স্ক্যান করতে দেয় প্রয়োজন না থাকলেও, যারা প্যাথোলজিক্যাল ল্যাবের থেকে কমিশন পায়, যারা ওষুধ কোম্পানি থেকে কমিশন পায়, বেশিরভাগ ডাক্তার তারা আজকে সবাই মহৎ হয়ে গেল যে তাদের জন্য আমাদের জান কবুল করে দিতে হবে। যারা রোগীদের মানুষ হিসেবে গণ্য করে না, কুকুর বিড়ালের মতো সেখানে যে বসে থাকতে হয়। 2-5 জন ভালো ডাক্তার আছেন হয়তো, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি, বেশিরভাগ ডাক্তারকে তো আমরা এই দেখি। আচ্ছা বলুন তো, এই যে দুর্নীতিটা কি ওই মেয়েটি মারা যাওয়ার পরেই প্রকাশ্যে এলো? একটা বাচ্চা মেয়ে সবে এমডি করছে বা এমএস করছে, সেই সব দুর্নীতি জানতে পারলো। তার আগে দুর্নীতির র্যাকেট, থ্রেড কালচার, নর্থ বেঙ্গল লবি, এসব কিছু কেউ জানতো না। এই যে বিশাল বিশাল ডাক্তার, কুণাল সরকার, অভিজিৎ চৌধুরী, যাদেরই আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে দেখি, কই তারা তো কোনোদিন বলেনি এইগুলো চলছে। স্বাস্থ্য ব্যবস্থায় টাকার বিনিময়ে ছাত্ররা পাস করছে, ছাত্ররা পড়াশুনোই করছে না, তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, শুধুমাত্র টাকার বিনিময়ে পাস করছে, এরাই ভবিষ্যৎ ডাক্তার। কেউ এসব বাণী তো তাদের মুখে কোনোদিন শুনিনি। 9 আগস্টের পর থেকেই দুর্নীতির খনিগুলো খোঁড়া হয়েছে, জানা গেছে। এত বিদ্বান, বুদ্ধিমান, জনদরদি সমস্ত চিকিৎসক, কুণাল সরকাররা কেন এগুলো প্রকাশ্যে বলেননি? যে স্বাস্থ্য ব্যবস্থায় ঘুণ ধরেছে, স্বাস্থ্য ব্যবস্থায় এই সমস্ত চলছে, থ্রেড কালচার চলছে, টাকার লেনদেন চলছে, দুর্নীতি চলছে, কেন তারা বলেননি? আমরা সজাগ হতাম, আমরা প্রতিবাদ করতাম তখনই, তাহলে হয়তো এই ঘটনাটা আজকে ঘটতই না, তিলোত্তমাকে হয়তো আজকে মরতে হতো না। তাহলে অপরাধী কারা? অপরাধী এই কুণাল সরকার, অভিজিৎ চৌধুরীদের মতো বিখ্যাত ডাক্তার, সিনিয়র ডাক্তার, যারা সব জেনেও এতদিন চুপ করেছিলেন, তারাই হচ্ছে আসল খুনি। এদের বিচার আপনারা চান। অতএব দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, সামগ্রিকভাবে আসুন, আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ তৈরি করার জন্যে একটা স্থায়ী আন্দোলন শুরু করি। এই গণতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে হলে ভাঙব, সহিংস আন্দোলন করতে হলে করতে হবে, তার জন্য ত্যাগ তিতিক্ষা করতে হবে। আমার জমিটা যাতে থাকে, আমার চাকরিটা যাতে থাকে, আমার পেনশনটা যাতে থাকে, তারপরে আন্দোলন করব। সেটা কোনো দিন হয় না। কোনো দেশে কোনো বিপ্লব, কোনো আন্দোলন এভাবে হয়নি। এই মুহূর্তে সবচেয়ে আনন্দিত হচ্ছে বেসরকারি হসপিটালের কর্তারা, অ্যাপেলো, পিয়ারলেস, মেডিকো, আর যেমন যে সমস্ত ওই বাইপাসের ধারে সব কত হসপিটাল আছে, ফর্টিস, এরা খুব আনন্দে আছে। তার কারণ সরকারি হসপিটালে চিকিৎসা এই মুহূর্তে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। বহু মানুষ কষ্ট করে
টাকা পয়সা জোগাড় করে এই সমস্ত বেসরকারি হসপিটালে যাচ্ছে। বেসরকারি হসপিটালগুলোর এখন এই মুহূর্তে আয় ভালো হচ্ছে, বাংলাদেশ থেকে রুগী আসছে না, সেই অভাবটা তাদের এখান থেকে পুরো হয়ে যাচ্ছে। এবং যে বিখ্যাত ডাক্তারদের কথা বললাম তারা বেশিরভাগই এই সমস্ত বেসরকারি হসপিটালের কর্ণধার, অতএব তারা খুশি হচ্ছেন। তবে অপরাধী, যদি চিকিৎসা ব্যবস্থায় অপরাধী বলতে হয়, খুব বড় যে যারা সিনিয়র চিকিৎসক তারা কেন চুপ করেছিলেন তার কৈফিয়ত আগে চাইতে হবে। স্যার, আপনারা কেন এতদিন বলেননি? আপনারা তো সমস্ত হাড়ির খবর জানতেন, কোথায় কি হচ্ছে, আপনারা কেন মুখ খোলেননি? আপনাদের কিসের ভয় ছিল? আপনাদের তো চাকরি যাওয়ার ভয় ছিল না? তাহলে আপনাদেরও এমন কিছু গোপন ব্যাপার আছে, প্রাইভেট হসপিটালের এমন কিছু অন্ধকার দিক আছে যে জন্যে আপনাদেরও চুপ করে থাকতে হয়েছিল, সেটা এবার প্রকাশ্যে আসুক। আর শেষ কথায় বললাম, আন্দোলন করুন, আন্দোলনের সাথে যে শারদীয় আনন্দে যাদের ইচ্ছে তারা অংশগ্রহণ করুন, যাদের ইচ্ছে না তারা রাস্তায় মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকুন। তাই বলে যারা আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে চায় তাদের বাধা দেবেন না। তাদের অমানবিক শকুন, সবের উপর শকুন বসে, এসব কত কথা বলছেন, যেটা আমাকেও আপনারা বলবেন বেঈমান, শকুন, ভিলেন, তৃণমূলের দালাল, তবু আমাকে এগুলো শুনতে হবে জানি। সেই মানসিকতা নিয়ে, সেই মানসিক দৃঢ়তাটা দুদিন ধরে চেষ্টা করে জোগাড় করেই আজকে এই কথা প্রতিবেদনটা দিতে বসেছি। অতএব আপনারা নির্দ্বিধায় আমাকে গালাগালি দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে যদি সত্যিকারে আপনারা কোনো দিন কোনো সংঘবদ্ধ আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে করতে চান, আমাকে একটা মেসেজ দেবেন, দেখবেন আমি যাই কিনা, সেই আন্দোলনের সামনে আমি দাঁড়াই কিনা। এই 75 বছর বয়সেও প্রয়োজন হলে আমার পেনশন বন্ধ হয়ে যাবে, আমি রাজি আছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।